ক্যালকাটা দাঙ্গা আরম্ভ হওয়ার প্রথম 3 দিনে একচেটিয়া হিন্দুরাই মার খেয়েছে। সেদিন প্রথম 3 দিনে নিহতের সংখ্যা 20,000-এর কম হবে না, বেশিও হতে পারে। গোপাল পাঠা, বিহারি গোয়ালা এবং ভবানীপুরের শিখরা সংঘবদ্ধ হয়ে যখন ঢুকে দাঁড়ালো, সমস্ত হিন্দুরা সব হয়ে বসে আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওদেরকে বলেছে যে আপনারা হিন্দু ছিলেন, হিন্দু আছেন এবং হিন্দু থাকবেন। এক বাড়িতে 22 জন মহিলা বিধবা হয়েছে। গান্ধী তো অন্যায়কে সমর্থন করেছে বলে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি। আমি এ সম্বন্ধে নমস্কার, আমি ভেনেসা, আর আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পডকাস্টে এমন একজন মানুষকে আমি আপনাদের সামনে এনেছি, যে মানুষটি স্বাধীনতার আগের অনেকটা সময় দেখেছেন, স্বাধীনতার সময়টা দেখেছেন, স্বাধীনতার ঠিক আগের সময়টাও দেখেছেন, আর পরের সময়টাও দেখে আসছেন। সেই মানুষটির নাম রবীন্দ্রনাথ দত্ত, যিনি স্বাধীনতার আগে গান্ধীজি, নেতাজি, আজাদ হিন্দ ফৌজ এই সম্পর্কে একটা আমরা বলতে পারি এনসাইক্লোপিডিয়া, তাদের সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন। এবং এই রিসেন্ট যে ঘটনা নিয়ে বাংলায় একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস যে সিনেমা, সেই সিনেমাটির ট্রেলার লঞ্চ নিয়ে যে ঘটনা, এবং তারপরে গোপাল মুখোপাধ্যায় বা ওরফে গোপাল পাঠা, তার নাতি, তিনি একটা অবজেকশন তৈরি করেছেন যেখানে অসম্মান করা হয়েছে গোপাল পাঠাকে, এবং তারপর থেকে একটা বিতর্ক বাংলা জুড়ে তৈরি হয়েছে। এবং গ্রেট ক্যালকাটা কিলিংস কি, সেটা আজকের প্রজন্ম এই নামটা হয়তো জানে, কিন্তু সেদিন কি হয়েছিল, সেই সময়টা কেমন ছিল, এটা জানার জন্য সেই সময়কার একজন মানুষ কিন্তু প্রকৃতপক্ষে বলতে পারবে। আর তারই খোঁজ আমরা করছিলাম। আমরা সফল হব কি হব না সেটা আমরা জানতাম না, কারণ সময়টা অনেক আগের, 1946। সেই সময়ের মানুষ পাওয়াটাই কিন্তু খুব টাফ ছিল। কিন্তু আমি এবং আমাদের রিসার্চ টিম এবং আমাদের কিছু বন্ধু বান্ধব, যাদের সাহায্যে এমন একটি মানুষের সান্নিধ্যে আজকে আসতে পেরেছি। রবীন্দ্রনাথ দত্ত, আপনার জন্ম স্যার? নমস্কার। প্রথমে আমার জন্ম 1931-এর 26 এপ্রিল 1931। বারটা রবিবার। দিবানয়টায়। দেখুন কতটা মনে আছে, মানে ওনার স্মৃতিশক্তি কতটা তাজা এখনো। আমি আপনাকে প্রথমেই জানতে চাইবো যে আপনি এমন একটা সময় দেখেছেন যেটা স্বাধীনতার অনেকটা আগেও দেখেছেন, স্বাধীনতার একদম আগেও দেখেছেন, আবার স্বাধীনতার পরের সময়টা আজ অব্দি দেখে চলেছেন। আমি শুধু জানতে চাইবো যে আপনি কি শুনেছেন এখনকার খবরের কাগজ বা কিছু পড়েন আপনি, বা টিভি দেখেন? কারখানা কাগজ ডেলি পড়ি। বাবা, তো আপনি নিশ্চয়ই শুনেছেন গ্রেট ক্যালকাটা কিলিংস এর উপরে দ্য বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা আসছে। তো এই সিনেমাটা সম্পর্কে একটা বিতর্ক তৈরি হয়েছে। বলা হচ্ছে গোপাল পাঠাকে অসম্মান করা হয়েছে, তিনি কসাই ছিলেন না, কোনোভাবেই তিনি কসাই ছিলেন না। এবং এটা সত্যি যে তার একটা রেভলিউশনারি একটা স্ট্রাগল ছিল তার, এবং সেই সময় তিনি শুধুমাত্র 1946 সালে ওই ঘটনার সময় নয়, তার আগেও তিনি মানুষের জন্য, ভারতবাসীর জন্য লড়েছেন। তো আপনার কি মত এটা নিয়ে? হলো, আমি এখনো সিনেমাটা দেখি নেই, ট্রেলার লঞ্চ হয়েছে, এখনো সিনেমাটা এখনো বেরোয়নি। তবে তারা আমার বাড়িতে এসেছিল এবং আমার ইন্টারভিউ নিয়ে গেছে। কারা? আপনার ক্যালকাটা ডিরেক্টর, আপনার বিবেক অগ্নিহোত্রীর সাথে আমার অন্য জায়গায় দেখা হয়েছে। আপনার আরেকজন নাম জানি কি, অনুপম খের। হ্যাঁ, অনুপম খের, মানে যিনি গান্ধীজির রোল করেছেন এই ছবিতে, উনি এসেছিলেন এবং ওরা আমার ইন্টারভিউ নিয়ে গেছে। আচ্ছা। তবে গোপাল পাঠার সম্বন্ধে মানে যে কসাই বলাটা, এটা যদি বলে থাকে আমি জানি না, তাহলে এটা ঠিক নয়। কারণ ক্যালকাটা দাঙ্গা আরম্ভ হওয়ার প্রথম 3 দিনে একচেটিয়া হিন্দুরাই মার খেয়েছে। এবং আমি এই সম্বন্ধে গবেষণা করে যা পেয়েছি, হাইয়েস্ট ফিগার পেয়েছি জ্যোতি বসুর আত্মজীবনীতে। তিনি লিখেছেন প্রথম 3 দিনে নিহতের সংখ্যা 20,000-এর কম হবে না, বেশিও হতে পারে। এক লিচু বাগান, একটা গোডাউনে প্রায় 600 উড়িয়াকে মুসলমানরা হত্যা করেছে।
এবং সেটা ইনক্লুড করেছে না জানা, তাহলে আপনার আরও এটা বেড়ে যাবে। তবে তখন যখন নাকি এভাবে একচেটিয়া হিন্দুরা মার খাচ্ছিল, তখন গোপাল পাঠা আপনার ওনাকে পাঠা বলে, যেহেতু কাটার একটা ইয়ে ছিল, কলেজ স্ট্রিটে মাংসের দোকান ছিল, সেজন্য ওনাকে লোক অনেক গোপাল পাঠাই বলতো। কিন্তু তিনি অ্যাকচুয়ালি কসাই ছিলেন না, তার লোকেরা ইয়ে করতো, এবং সেটা বাংলা কসাই আর ইয়ে ওয়ার্ডটা হয়তো প্রযোজক সেটাকে ভুল করে ফেলেছে। কিন্তু গোপাল পাঠা সেদিন ঢুকে, গোপাল পাঠা প্লাস বিহারি গোয়ালা এবং ভবানীপুরের শিখরা সংঘবদ্ধ হয়ে যখন ঢুকে দাঁড়ালো, তখন সুরাবুদ্দি পশ্চাদপসরণ করলেন। কারণ মানে দেশ যখন ইংরেজরা দেশ ছেড়ে চলে যাবে এমন ইয়ে হলো, তখন মুসলমানরা ওদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করার জন্য ইয়ে করলো। কারণ ওরা বললো কাফেরদের সাথে একসাথে থাকলে ইসলাম বিপন্ন হবে। এবং গান্ধী যখন নোয়াখালীতে যায়, তখন তিনি ওদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা নোয়াখালীতে এরকম ম্যাসাকার করলে কেন? বলছে যে কংগ্রেসের হাতে যদি ক্ষমতা দিয়ে যায়, তাহলে সমস্ত মুসলমানদেরকে হিন্দু করে ফেলবে, অতএব আমরা সেটা মেনে নিতে পারি না, অতএব আমরা সেই জন্যই এইটা কাজটা করেছি। প্লাস সুরাবুদ্দি স্টেটসম্যান পত্রিকায় একটা আর্টিকেল লিখেছে শহীদ ছদ্মনামে, যে মুসলমানদের কাছে আজকে না, যদি কোনো কারো করতে হয় মহৎ উদ্দেশ্যে, তাহলে কোনো সেটা অন্যায় নয়। অতএব সেই সময় একটা বিশাল আর্টিকেল ইয়ে করে, এবং তার আগ থেকে ওরা প্রস্তুত হয়েছিল যে ডাইরেক্ট অ্যাকশানে কলকাতায়, মানে অল ইন্ডিয়াতে ইয়ে করছিল, কিন্তু কোথাও কিছু হলো না, শুধু কলকাতাতেই ওরা সেটা আরম্ভ করলো। এবং সর্বপ্রথম আরম্ভ করে আপনার মানিকতলা যে ব্রিজ আছে, তার গোড়ায় একটা গয়লা দুধ নিয়ে যাচ্ছিল, তাকে প্রথম। তারপর তো সমস্ত কলকাতা ব্যাপী মুসলমান আগে থেকেই গুন্ডাদেরকে এনে এখানে রেডি করে রেখেছিল, এবং ছোরা দিয়ে দিয়ে। এবং পরে আমি ইয়ে করতে পারলাম যে শেখ মুজিবুর রহমানকে যে লোকে ইয়ে করে, এবং গোলক বিহারী মজুমদার পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল IPS, ওনার বাড়িতে বসে উনি অনেকবারই বলেছে যে শেখ মুজিবুর রহমান মানে ইয়ে থেকে আপনার চিতপুর থেকে ইয়ে কিনে এনে অস্ত্র এনে মানে নারকেল ডাঙ্গায় মুসলমানদের সুরাবুদ্দির বুইক গাড়ির দিঘি থেকে অস্ত্র বিতরণ করছে দাঙ্গা চালানোর জন্য। এবং ওই সময় এত লোক হয়েছিল যে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। এবং হিন্দু বিধবারা একটু ইয়ে হয়, সচিবায়গ্রস্ত, ওরা তালার জল খেত না। কলকাতায় তখন বহু লোকের বাড়িতে কুয়ো ছিল, সেসব বাড়ি থেকে জল তুলে স্নান করে নিয়ে রান্না করে যেত। মানে ভাসিয়ে দিয়েছিল যে নৌকা চলাচল বন্ধ হয়ে গিয়েছিল গঙ্গাতে, বুঝলেন। 3 দিন এর পরে যখন প্রচণ্ডভাবে গোপাল পাঠার নেতৃত্বে বিজয় সিং নাহার, আরও কিষাম একজন ঘোষ, ওদের নেতৃত্বে যখন রুখে দাঁড়ালো মুসলমানদের বিরুদ্ধে, তখন সুরাবুদ্দি মানে তার টনক করলো। তখন সে মিলিটারি নামানোর চেষ্টা করে কলকাতার দাঙ্গা থামালো। আচ্ছা, তার মানে এই যে প্রোটেস্টটা হয়েছিল গোপাল মুখার্জির নেতৃত্বে, তার মধ্যে শুধুমাত্র বাঙালিরা ছিল না, শিখরা ছিল, বিহারিরাও ছিল, এবং বিহারি গয়লারা। কারণ যে দুধের ইয়েটা প্রথম জায়গা দিয়ে কলকাতায় ইয়ে হয়, এর মধ্যে এক ভদ্রমহিলা আপনার উনি পিওরই এদেশির, পশ্চিমবঙ্গের, উনি যাদবপুর প্রেসিডেন্সি এবং যাদবপুরের ছাত্রী, সেখানে ক্যালকাটার ছাত্রী। তিনি একটা সাবজেক্টে ডক্টরেট করেছে, আরেকটা দেশভাগের উপর ডক্টরেট করবেন। তো তিনি আমার বাড়িতে এসছেন, আমার সাথে কথা বলে আমার কাছ থেকে অনেক তথ্য নিয়েছে। তিনি অনেকখানি লিখে ফেলেছে যে হিন্দু মুসলমান দাঙ্গা, কিন্তু পরে আমার কাছ থেকে শুনে বলছে আমার তো ইয়েটাই সব বাতিল করে আবার নতুন করে ইয়ে করতে হবে। এবং আমি নিঃসন্দেহ যে প্রথম দাঙ্গাটা মুসলিম লীগ মানে ইন্টেনশনালি করেছে। এবং সেই সময় আমি ঢাকা শহরে ছিলাম, ঢাকা গুয়ারিতে ছিলাম। তো আমরা ফরওয়ার্ড ব্লকের নেতাদেরকে, ধরুন আপনার নাম বলি, অনিল রায়, লীলা রায়, সত্যরঞ্জন। আপনি ফরওয়ার্ড ব্লক করতেন? হ্যাঁ, আমি ফরওয়ার্ড ব্লক করতাম এবং খুব অ্যাক্টিভ ছিলাম। মানে আপনি নেতাজির ভক্ত? হ্যাঁ, আমি নেতাজির ভক্ত। তখন আপনার আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে মুসলিমদের ওরাও সেরকম একটা পাত্তা দিল না, যে এটা ডাইরেক্ট ফ্যাকশন কিছু নয়। কিন্তু ঢাকায় বহুদিন আগ থেকে হিন্দু মুসলমান দাঙ্গাটা হতো এবং পাড়া ভাগ হয়ে গিয়েছিল। তো সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ দেখি সন্ধ্যা একটু আলোটা নিভল, তারপর থেকে মানে হাজার কণ্ঠে
মানে আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান। আর আমরা ছাদের উপর দেখি যে দাউ দাউ করে চারধারে সব বাড়ি জ্বলছে, মানে হিন্দুদের বাড়ি। আর হিন্দুরা পালিয়ে চলে এসছে সমস্ত হিন্দু পাড়াতে। তখন কি মানে সিচুয়েশন কি ছিল? তখন কি এখানে মানে মুসলিমরা ছিল, মানে বেশি সংখ্যায় ছিল ঢাকায়? হ্যাঁ? হ্যাঁ, ঢাকা শহরে না, হিন্দুরা ঢাকা শহরের মেইন টাউনে, হিন্দুরা বেশি ছিল, মুসলমানরা মাইনরিটি হলো। ওরা এত বেশি যে হিন্দুরা কিছু করার ক্ষমতা ছিল না। তো যাও, সেদিন তো রাত্র 9টা-10টা অবধি আমরা আমাদের পাশে হরদেও গ্লাস ফ্যাক্টরির মালিক টডি, ক্যালকাটা টডি ফ্যামিলি, ওদের বাড়ি ছিল। ওদের বাড়িতে আশ্রয় নিলাম এবং দোতলায় গিয়ে দেখি যে চারধারে সব জ্বলছে। যাই সেদিন রাত্র 10টার পরে আমরা নিজের বাড়িতে যা গেলাম। আমরা এরপরে তখন কারফিউ জারি হলো ঢাকা শহরে। 2-3 দিন পরে মানে হঠাৎ আমরা তখন ওই দুপুরে ওই দিনের প্রতিষ্ঠিত লাইব্রেরিতে বসে আছি 15-16টা ছেলে। তখন খবর পেলাম যে এক ট্রাক ডেড বডি এসছে, যারা দাঙ্গায় নিহত হয়েছে তাদেরকে মানে রেল লাইনের ধারে উয়ারিয়া টিকাটলের মাঝখানে পুলিশ পাহারা নিয়ে আসছে। আমরা সেখানে গেলাম, গিয়ে দেখি যে ট্রাক ভর্তি এক ট্রাক তার ফটোটা এই আমি তুলে, ট্রাক ভর্তি এবং ট্রাকের নিচে ত্রিপাল পেতে দিয়েছে তো নাই হয়। আমরা পুলিশদেরকে দিলাম এই ড্রাগগুলো এখানে কেন নিয়ে গেলে? বলছে এটা গভর্নমেন্টের অর্ডার, যদি তোমরা এখানে দাহ না করো তাহলে আমরা এগুলো এখানে ডাম্প করে দিয়ে যাব। তখন আমরা ওই গ্লাস ফ্যাক্টরির মালিক, ওদের লাকড়ি দিয়ে সব বয়লার চলতো, কথা বলার পর ওরা আমাদেরকে লাকড়ি নিয়ে যেতে বললো। তখন আমরা কিছু ট্রাকে উঠলাম এবং ট্রাকে ত্রিপাল পেটে তো রাস্তায় না পড়ে। মানে ট্রাকের দুধার তো ডালা থাকে, আর পেছনে ইট দিয়ে এমন উঁচু করে দিয়েছে, আর এক ট্রাক ভর্তি আর পচা দুর্গন্ধ। আমরা তখন গামছা দিয়ে মুখ বেঁধে ট্রাক উঠলাম। আমিও ট্রাকের উপর উঠলাম, উঠে এইগুলো হাত ধরে ধরে নামিয়ে তখন এই 6 জনের পোস্টমার্টম হয়েছে। এরপরে আর কত পোস্টমার্টম হবে ব্রিটিশ আমল আইনের ইয়েতে। তখন এদেরকে শুয়ে দিয়ে আমার এক বন্ধু আত্মীয়র রোলিকর্ড ক্যামেরা ছিল, তাকে দিয়ে আমি এই ফটো তুলেছি। আমি সেটাই বলি ভগবানের কৃপা, এই ফটোটা তুলে রেখেছি। এরপরে একদিন আপনার অনেকগুলো মধ্যে এক ভদ্রমহিলার ফটো এলো, কমপ্লিট ফুল ফটো আমার কাছে আছে, কিন্তু সেটা কাউকে দেখাই না। মানে একজন ভদ্রমহিলার বডি দেখানো, তার এবং তলপে মানুষের দাঁত সাধারণত 1/4 ইঞ্চ, কালো হয়ে ফুলে 1/2 ইঞ্চির মতো হয়ে আছে। সেই ডেড শুয়ে দেওয়ার পরে এক ভদ্রলোক অজ্ঞান হয়ে গিয়েছিল ওইটা দেখে। এরপর আরেকদিন প্রায় অনেকগুলো, তার মধ্যে 6টা বাচ্চা বডি এলো। একটারও পা ধরে লাইট পোস্টের সাথে মাথা উড়িয়ে দিয়েছে। তখন আমরা শুয়ে দিলাম এবং এক ভদ্রমহিলা, হ্যাঁ বাচ্চা 8-10 বছর, 10-12 বছরের বাচ্চা সব, মানে 8-10টা 6-7টা ছেলে। তো ওই বাচ্চাগুলোর ওই যখন নাকি আসতো, যাদের ছেলেগুলো হারিয়ে গেছে বা তারা সব আসতো এটা দেখতে, যে তাড়িয়ে না। এক ভদ্রমহিলা ওই একটা বাচ্চাকে ওই তো আমার গোপাল বলে ঝাঁপিয়ে করে মানে অজ্ঞান হয়ে গেল। আর তার আত্মীয়রা সব বিলাপ করে কাঁদতে আরম্ভ করলো। তখন আমি বললাম যে দেখুন, আপনারা কি করে আইডেন্টিফাই করলেন যে আপনাদের গোপাল? তখন বলছে দেখুন, ওই 2 ভাইকে নববর্ষের দিনে একই সিটের জামা তৈরি করে দিয়েছে, ওর গায়ে যে জামাটা আর এর ছোট ভাইয়ের গায়ে একই জামা। তখন আমরা বুঝলাম এই তার তারপর অনেকক্ষণ, মানে বাচ্চাদেরও তখন ছাড়েনি, কাউকে ছাড়ে নাই। এইভাবে দাঙ্গার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য মানে টেরর ক্রিয়েট করা, যাতে হিন্দুরা ভয় পেয়ে পাকিস্তান দাবি মেনে নেয়। এইভাবে 3-4 দিন পর এরকম ট্রাক আসতো বোঝাই, আর আমরা সেগুলো পড়াতাম। আমার এই পা দেখছেন না, পায়ের এতখানি মানুষ ডুবে গেছে ট্রাকের মধ্যে। এবং প্রায় আমরা 8-10টা ছেলে উপরে উঠে নামাতাম, আর নিচে ধরে ওরা শুয়ে দিত, পড়াতো। একদিন রাত 2-3টে বেজে যেত এক ট্রাক পড়াতে। এইভাবে 3-4 বার আসার পরে আমরা আমাদের নেতাদেরকে বললাম, কই আপনারা তো আমাদের কোনো হিন্দু না। বলে আমরাও আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনাদের নেতা কারা ছিল? আমাদের অনিল রায়, লীলা রায়, ফরওয়ার্ড ব্লকের সব নেতারা। কারণ তখন ফরওয়ার্ড ব্লকের সেই সময় তো নেতাজি নেই।
হ্যাঁ, নেতাজি তো সেই সময় নেই। না, নেতাজি তো তখন দেশে নেই। 1946-এর বাইরে, দেশের বাইরে। হুম, হুম। তো এরপরে একটু সিচুয়েশনটা ঠান্ডা হলো, কলকাতাও ঠান্ডা হলো। আমার সেপ্টেম্বরের মিডলে আমি আমার নোয়াখালী বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমার বাড়িতে ওখানে বাবা মা, আমার ছোট 4 ভাই, বাবা হাই স্কুলে করে, চাকরি করে। সেখানে আমি রওনা হওয়ার পরে আগের দিন রাত্রে দিকে উঠে পরে 8টার সময় সকালে চৌমনি স্টেশনে নামলাম। নামার পরে একটা নৌকোয়, মানে চৌমনি থেকে আমার বাড়ি একদম খালের ধার দিয়ে, রাস্তাও খাল, সেখানে 1 আনা ভাড়া ছিল। নৌকায় উঠে বসলাম, গিয়ে দেখি যে বস্তা বস্তা টুপি, তার মধ্যে সাদা টুপির মধ্যে সবুজ আঁকা, যে অঞ্চলটা ওদের পাকিস্তানে যাবে, আর পাকিস্তান জিন্দাবাদ, আর জ্যারিকেনে ভর্তি পেট্রোল, আর স্প্রেইং মেশিন, সমস্ত লেবেল লাগানো। ইয়ে মুসলিম লীগ অফিস, বেগমগঞ্জ মুসলিম লীগ অফিস, মানে জায়গায় জায়গায় রাজগঞ্জ, এইসব লক্ষ্মীপুর, এইসব লেভেল। আমি আমার ইয়েতে নেমে গেলাম। তখন বাবাকে বললাম যে বাবা, এরকম ঢাকায় দাঙ্গা হয়েছে, আমি দেখলাম এই ব্যাপার। তো বাবার কলিগ তাদেরকেও বললাম, তারা বলছে না, আমাদের এখানকার মুসলমানরা খুব ভদ্র, এখানে এরা কিছু করবে না। তো যাও, আমি তো সেপ্টেম্বরের মিডল। তারপর এমন সময় এরা মুসলমানরা দেখলো সুরাবুদ্দি বা মুজিবুর রহমান ছিল সুরাবুদ্দির রাইট হ্যান্ড, এবং দেখলো যে এখানে তো সুবিধা হতে পারলো না, তাহলে কি করা, নোয়াখালীতে 18% হিন্দু, 82% মুসলমান, অতএব সেখানেই আক্রমণ করতে হবে। তারপর 10th আপনার অক্টোবর, লক্ষ্মী পূজা দিন রাত্রিবেলা আরম্ভ করলো। এবং কীভাবে কি ভয়াবহ হয়েছে, 1 লক্ষ হিন্দুকে মুসলমান করে ফেলেছে, বুঝলেন। গরুর মাংস, রক্ত, এই সমস্ত মূর্তিগুলোকে স্নান করিয়েছে, তারপর সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, এবং অসংখ্য নারীকে করেছে। কারণ ওরা যে মুসলিম লীগ যে সার্কুলার দিয়েছে, তার মধ্যে লেখা আছে স্পষ্ট, হিন্দু মেয়ে করতে হবে। এবং ওদের মতে এখন একটা ছিল, মেয়েদের পেটে একটা করে মানে দিয়ে দিতে হবে। এবং এই ব্যাপারে দাঙ্গা যখন আরম্ভ হলো, তখন কিছুদিন পরে মহাত্মা গান্ধী বলে 27 দিন পরে গেল, তখন ঢাকা থেকে আমিও যাওয়ার স্থির করলাম। আমি তখন রোজ রামকৃষ্ণ মিশনে যেতাম। আমি মঠাধ্যক্ষ ছিল স্বামী জ্ঞানানন্দ, উনি আমার খুব স্নেহ করতেন। আমাকে বললো, আমি বললাম যে মহারাজ, আমি যেতে যাচ্ছি। তখন মহারাজ আমি বললো, তুই যখন ঢাকা যাচ্ছিস, নোয়াখালী যাচ্ছিস, দেখতে 1 প্যাকেট বই এসছে বোধহয় নোয়াখালীর উপরে। আমি একটা রান্নাঘরের ছুরি নিয়ে, সবজি কাটার বসে নিয়ে ওই প্যাকেটটা কাটলাম, এটা খুলে দেখলাম যে একটা বই, আপনাকে দেখাই, এই যে পূর্ববঙ্গ হিন্দু সমাজ। আচ্ছা। এবং এই বইটা আমি সেদিন রাত্রে নিলাম, তারপর পরদিন মানে রাতটার পড়ার সময় হলো না, ট্রেনে পড়ে দেখলাম যে ব্যাপার। পরদিন আমি আমার বাড়িতে নামলাম 8টার সময়, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আরও 2জন লোক, একজন হলো অমর সরকার, উনি ত্রিপুরায় বাড়ি, আর রমেন চক্রবর্তী, যোগেশ চৌধুরী, এদেরকে আমার বাড়িতে নিয়ে গেলাম, আমাদের বাড়িতে। সেখান থেকে আমরা গেলাম রিমোটেস্ট ভিলেজে, গিয়ে দেখি যে সমস্ত হিন্দুরা সব মুসলমান হয়ে বসে আছে, এবং ওরা বাড়িঘর সব পুড়ে দিয়েছে, ওদের মেয়েদেরকে করেছে, মাটিতে মহিলাদেরকে পায়ের বুড়ো আঙুল দিয়ে দিয়েছে, এবং মানে কোলের বাচ্চাদেরকে কেড়ে নিয়ে পুকুর দিয়েছে, দিয়ে সেই অবস্থায় মহিলাদের করেছে। আমরা গিয়ে দেখলাম যে সমস্ত, এদিকে এর আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওদেরকে বলেছে যে আপনারা হিন্দু ছিলেন, আর হিন্দু আছেন এবং হিন্দু থাকবেন, আপনারা ইয়ে করুন। কিন্তু শ্যামাপ্রসাদের বক্তব্য ওরা বিশ্বাস করত না, ওদের ধারণা ছিল যে ওরা মুসলমানই হয়ে ওখানে থাকবে। তখন আমি গিয়ে ওদেরকে বললাম যে দেখুন, আমাদের ধর্মগুরুরা এই ভার্ডিক্ট দিয়েছে যে আপনার এই বইতে আপনারা হিন্দু ধর্মে ফেরত পাবেন। তখন ওরা বিশ্বাস করলো, এবং প্রথম দিনের বইটা আপনার মানে অন্যান্য স্বেচ্ছাসেবকরা এখানে গা কাটা দিয়ে উঠছে, মানে তখনকার সে মানে ছিঁড়ে নিয়ে গেল। আর সুচেতা কৃপালনির কাছে এই খবর গেল যে ঢাকা থেকে একটা ছেলে এসছে, সে একটা বই নিয়ে এসছে, কাছে আমাদের সমস্ত ধর্মগুরুরা
ভার্ডিক্ট দিয়েছে যে কোনো হিন্দু যারা মুসলমান হয়েছে তারা আবার হিন্দু ধর্মে ফিরে আসতে হবে পাশে। তখন তারা দলে দলে বেরিয়ে আরম্ভ করলো। তখন সুচিতার তো ওই ছেলেটাকে নিয়ে আসে আমার কাছে, আমাকে ধরে নিয়ে গেল সুচিতা কৃপালনির কাছে। সুচিতা, তুমি কী বই এনেছো? আমি বললাম যে আমি ঢাকা থেকে এনেছি, সমস্ত ধর্মগুরুরা ভার্ডিক্ট দিয়েছে প্রিন্টেড ইয়ে, কিন্তু আমার কাছে তার বইটা নেই। সমস্ত ভলান্টিয়াররা ছুঁয়ে 1 পেজ নিয়ে গেছে। আমরা কালকে আপনাকে 1 পেজ একটা বই আমি আপনাকে দেবো। তার পরের দিন আবার গিয়ে সুচিতা কৃপালনিকে একটা বই দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরেছে এবং আমি তাকে বললাম যে আমি আপনাকে পিসিমা বলে ডাকবো। বলে কেন? বলে আমার পিসিমা উষারানী গুহরায় আপনার এই নারী উদ্ধার ইয়েতে যোগ দিয়েছে। তখন বলছে আমাকে নিশ্চয় ডাকবে, তুমি আমার পিসিমা। এবং এরপরেও সুচেতা কৃপালনি আমাকে ভুলে নেয়। উনি যখন চিফ মিনিস্টার, আমি যখন ঢাকা থেকে রায়টে 50 এলাম, তখন আমার পিসি প্রায় সুচিতা কৃপালনির বাড়িতে যেত, ব্যানারে ইয়েতে লখনৌতে। তখন আমার খবর সুচিতা কৃপালনি। কারণ আপনি ওখান থেকে চলে এসেছিলেন পরে পরে ইন্ডিয়াতে চলে এসেছিলেন? না, সে তো আমি 50 দাম। তারপর যাও নোয়াখালীতে আমি স্বেচ্ছাসেবকের কাজ করতে গিয়েছি এবং অনেক ঘটনা আমি জানি। আমার হিসাব মতো অন্তত আমার 150 থেকে 200 আসন্ন প্রসবা গর্ভবতী মহিলার অ্যাবর্শন হয়ে গেছে ভয়ে। কারণ 10 থেকে 15,000 মুসলমান একটা বাড়ি আক্রমণ করেছে। আমার একটা আর্টিকেল বেরিয়েছে, আমি আপনাকে দেবো তার কপিটা। তাতে কোন বাড়িতে কীভাবে ইয়ে করেছে। এবং গোপাইবাগ দাসদের বাড়ি, এক বাড়িতে 22 জন মহিলা বিধবা হয়েছে। মানে 22 জন লোককে হত্যা করেছে, ওরে বাচ্চাদেরকে দিয়েছে, তারপর ইয়েদেরকে মহিলাদেরকে দিনের বেলা এত নৃশংস, এত নৃশংস হয়। এবং এরপরে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করে। তাতে এডওয়ার্ড স্কিপার সিমসন ICS, প্রাক্তন ডিস্ট্রিক্ট জজ, উনি ত্রিপুরার করেছে। আর আরেকটা করেছে রঞ্জিত গুপ্ত ICS। আপনার এডওয়ার্ড স্কিপার সিমসন লিখেছে যে এক অঞ্চলে 300 এবং আরেক অঞ্চলে 400 মহিলাকে, নিরীহ মহিলাকে হয়েছে। কিন্তু নোয়াখালীতে যেটা হয়েছে সেটা বিধানরা সমস্ত কপি পুড়িয়ে দিয়েছে, যে যাতে এটা প্রচার হলে আরও ইয়ে হয়ে যাবে। কিন্তু অসংখ্য মহিলারা হয়েছে। সেই সময় গান্ধীজির কি বক্তব্য ছিল যখন এই ধরনের ঘটনা ঘটছে? গান্ধীজি তো কোথায় ছিলেন তিনি তখন? গান্ধী প্রায় 10 অক্টোবরের 27 দিন পরে নোয়াখালীতে যায়। তিনি সেখানে উপদেশ দিলেন টু গেট কিল্ড বাট নট টু কিল। এবং মহিলাদেরকে বললেন যে জ্বালা তারা জীব কামড়ে সহ্য করিতে, ধর্ষণের যেতে তারা যে বাধা না দেয়। ধর্ষণ করতে করতে মুসলমানদের কুপ্রবৃত্তি নাশ হবে। আমি এক্স চিফ মিনিস্টার প্রফুল্ল সেনকে, উনি তো একজন গান্ধীর খুব ভক্ত ছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম গান্ধীজির এই ইয়ে সম্বন্ধে ওনার কী। উনি কোনো সদুত্তর আমাকে দিতে পারে নাই। আমি প্রচণ্ড গান্ধীর এবং গান্ধীর প্রশ্রয় পেয়ে, গান্ধী তো মানে অন্যায়কে সমর্থন করেছে এবং উনি বলেছে যে কোনো মুসলমান যদি আমার বোন করে আমি তার পায়ে চুমু খাবো। এই সব কথা গান্ধী সেখানে হচ্ছে। পাঞ্জাবি মহিলাদেরকে বলেছেন যে তারা যা তাদের কী করে সাহসের সাথে মৃত্যু। আপনারা শুনেছিলেন এগুলো? হ্যাঁ, শুনেছিলেন এগুলো? এগুলো গান্ধীর গিয়ে ওই সময় বেরিয়েছে ইয়েতেই, কিন্তু এগুলো সমস্ত গান্ধী ভক্তরা চেপে দিয়েছে। গান্ধী এইসব উপদেশ দিয়েছে এবং কোনো রকমের ইয়ে। এবং বরিশালের আপনার দান কিষেন, সে আরেকজন ঘোষ, তারা গান্ধীজিকে বললো যে আপনি সরে যান, আমরা মুসলমানদেরকে নোয়াখালী এই শাস্তির ব্যবস্থা করব। গান্ধী বলছিলেন আমি যতদিন আছি তোমরা এদের বিরুদ্ধে কোনো কিছু ইয়ে করবে না, আমি চলে গেলে তখন ইয়ে করবে। উনি অহিংস পদ্ধতিতে এই দাঙ্গা থামানোর ইয়ে করেছিলেন, ভার্ডিক্ট দিয়েছিলেন। কিন্তু সেটাতে কি সফল হয়েছিলেন? না, মোটেই সফল হয় নাই। পাঞ্জাবে কি ভয়াবহ পাঞ্জাবের ঘটনা সম্বন্ধে ইয়ে, কিন্তু ওনার সম্মতি ছিল দেশভাগের। হ্যাঁ, সম্পর্ক ছিল। এবং নোয়াখালীতে বসে আমি বই নিয়ে আসছি, জান আপনাকে দেখাচ্ছি। নোয়াখালী সম্মেলনী হীরক জয়ন্তী স্মারক গ্রন্থ 1965 সাল, আর দিনটা হচ্ছে 21 এবং 22 আগস্ট। এই বইটা এখানে রবীন্দ্রনাথ দত্তর বাড়িতে এসে উনি আমাকে পড়তে দিয়েছেন। তো আমার যারা দর্শক তাদের আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে কি লেখা আছে: নেহেরু ও তদানীন্তন কংগ্রেস সভাপতি, না তার আগের থেকে লেখা আছে, পণ্ডিত নোয়াখালীর মাটিতে শ্রীরামপুরে ভারত ব্যবচ্ছেদের খড়গ পড়িয়াছে,
পণ্ডিত জওহরলাল নেহেরু ও তদানীন্তন কংগ্রেস সভাপতি আচার্য কৃপালানি ও অন্যান্য নেতাগণ মহাত্মা গান্ধীর সহিত সাক্ষাৎ করিয়া মাউন্টব্যাটেন পরিকল্পনায় তাহার সম্মতি আদায় করিয়াছেন। মহাত্মাজির নোয়াখালী পরিক্রমার সময় লেখক তাহার সঙ্গে পাঁচগাঁও, পাল্লারহাট, জয়াগ, আমকি এবং নবগ্রাম গিয়াছেন। বিখ্যাত বিপ্লবী নেতা শ্রী তৈলক্ষ্য চক্রবর্তী এবং সতীশচন্দ্র দাশগুপ্তর সঙ্গে ছিলেন। এবার তাহলে গান্ধী কনসেন্ট দিয়েছে। আচ্ছা, এই খবর যখন একটু একটু রটে যায় তখন লীলা রায়, লীলানাথ, আপনার লীলা রায়, উনির ওয়াইফ, গান্ধীজিকে চার্জ করে যে শুনলাম আপনি নাকি দেশভাগের কনসেন্ট দিয়েছেন। তখন গান্ধী লীলাদিকে বলছেন যে তুমি আপনি আন্দোলন করুন, আমি সঙ্গে আছি, মানে ওই যেটা একদম চেপে গেছে। এবং এরপরে যখন আমিও খবরটা পাই, আমি তখন নোয়াখালীতে সাহেবের কাজ করি, আমিও খবরটা পাই, তখন মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তীর নাম আপনি জানেন, 30 বছর উনি জেল খেটেছেন, বস্ত্র বিপ্লবী। তা আমি তার সাথে আমার দেখা হয়, আমি মহারাজকে দেখলাম, মহারাজ শুনলাম যে এখন গান্ধী দেশভাগের কনসেন্ট দিয়ে গেছে, এটা কি সত্যি? তখন উনি চুপ করে আছেন, কিচ্ছু বলে নাই। তখন আমি খুব চাপ দেওয়ার পরে তখন ত্রৈলোক্য মহারাজ আমাকে বলেন যে তোমার বয়স এখনো অল্প, তোমার এই নিয়ে মাথা কামানোর দরকার নেই, অনেক বড় বড় নেতারা আছে। আমি এই কথাটার প্রমাণ দিতে পারবো না, কিন্তু মহারাজ যে আমাকে চিনত তার চিঠি আমার কাছে আছে। যাদবপুরের একটা ঠিকানা আর কলকাতার যাদবপুরের একটা ঠিকানা আর ময়মনসিংহের কিসাম কাপ্পাসডাঙ্গা কি একটা ঠিকানা চিঠি আছে। এবং তিনি তার লেখা আপনার গীতার স্বরাজ একটা বই প্রেজেন্ট করেছে, আমার কাছে আছে, দেখাবো আপনাকে একটু পরে আমরা দেখি। হ্যাঁ, গীতার স্বরাজ আমাকে প্রেজেন্ট করেছে। অতএব আমি 100% শিওর যে 1946-এর ডিসেম্বরের মধ্যেই দেশভাগের করে নিয়েছে। কারণ কংগ্রেসের এই ছিল যে আমাদের আর জেল খাটার মতো লোক নেই, আমরা অনেকে গেছি, অতএব দেশভাগ করে ক্ষমতা দখল করার জন্যই ওরা এই হাজার। গোপাল পাঠার একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে উনিও বলছেন যে কংগ্রেসের বড় বড় নেতারা তখন আরাম করতে চাইছে, এটা কি সত্যি? হ্যাঁ, ইয়েস, 100% সত্যি। এবং তারা পুরুষানুক্রমে দেশটাকে করছে। আজকে দেখুন নেহেরু ফ্যামিলি, মানে নেহেরু, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, এরা সমস্ত এরা পরিবারের তন্ত্র চালিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। এসব বলছে যে তাদের আর জেল খাটার সময় মানে নেই, ধৈর্য নেই, অতএব দেশ ভাগ করে করো। এবং রিফিউজিরা যে শিয়াল কুকুরের মতো মরেছে রাস্তাঘাটে, তার বিবরণ আমি আপনাকে পরে কিছুটা দেব। আজাদিন ফৌজ সে সময় তার সম্পর্কে আপনি? হ্যাঁ, আজাদিন ফৌজের সৈন্যরা মানে নেহেরু ওদেরকে সেনাবাহিনীতে আর যোগ দিতে দেয় নাই, কিন্তু পাকিস্তানের ভাগ হওয়ার পরে ওরা পাকিস্তান সেনাবাহিনীতে করেছে। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু চিঠি লিখেছে যে ইউর ওয়ার ক্রিমিনাল সুভাষচন্দ্র বসু, এই নিয়ে আমার কাছে সেই চিঠি, আমার বইতে সেই চিঠিরও কপি আমি করে দিয়েছি। অতএব এরা যে দেশভাগের জন্য এরা দায়ী, এই সম্বন্ধে নেহেরু যে চিঠিটা লিখেছিলেন সেটা আপনার কাছে আছে? হ্যাঁ, সেটি আমার বইতে ছাপানো আছে, এখনো আছে? আছে, দেখাবো বই। কারণ আমার বই আমার কাছে নেই, অন্যের কাছে এত আমার বইয়ের ডিমান্ড। আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো যে 1946 সালের 16ই আগস্ট যখন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হলো কলকাতায়, কি হয়েছিল, কি বিভৎসতা ছিল? আপনি নোয়াখালীর কথা কিছুটা বললেন, কলকাতার কথাও বললেন, কিন্তু সেই অনেকে এখন এমন একটা আমরা শুনতে পাচ্ছি, বা মানে হয়তো বক্তব্য পেশ করা হচ্ছে না, কিন্তু বিষয়গুলোকে কেউ সামনে আনতে চাইছে না। সেটা কি তার বিভৎসতার জন্য, নাকি এর পিছনে অন্য কিছু? শুনুন, মহামহোপাধ্যায়, হরপ্রসাদ, বহু পণ্ডিতরাই বলেছে যে বাঙালি আত্মবিস্তৃত জাতি। মানে আজকে এখানে হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গ নাকি একেবারে সম্প্রীতি দিয়ে, কিন্তু না, এর কী ধরনের অত্যাচার হয়েছে। রাজাবাজারে আপনার গোলকবিহারী মজুমদার নিজে আমাকে বলেছে যে রাজাবাজারে হিন্দুর মেয়েদেরকে কেটে মাথায় রাখা হয়েছিল। এবং উনি বলছে তখন তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি MA পড়তেন, হাঁটা পথে যেতেন, তখন তিনি প্রথম মহিলাদের দেহ দেখতে পান। ভিক্টোরিয়া কলেজের জানালার সাথে মেয়েদের মেরে। তো দেশের বড় বড় নেতারা সে সময় কি করছিলেন? গান্ধীজি, নেহেরু? কিচ্ছু করে নাই। তারা আসতেন না কলকাতায়? হ্যাঁ, আসলে কি হবে, কিচ্ছুই করে নাই।
আপনি কখনো শুনেছিলেন যে তারা তখন আসছে, মানে আপনারা তো সেই সময় বড় হচ্ছেন? হ্যাঁ, আমি তখন ঢাকায় ছিলাম, কিন্তু ঢাকায় ছিলেন। 40s পরে ওরা কলকাতা বড় হয়েছে ডক্টর বিধান রায়ের বাড়িতে। তখন পণ্ডিত নেহেরু উঠেছিলেন, নোয়াখালী সম্মেলনীর নেতারা গান্ধী বিধান নেহেরুকে একটা দিতে চাইছিল দরখাস্ত বিয়ের ব্যাপারে। তখন করেছে আপনার এই নেহেরু সেটা নেয় না, বলছে এটা সুরাবুদ্দিকে দিতে। নেহেরু সেটা অ্যাকসেপ্ট করে নেই। এটা কোনটা? তাদের অ্যাপ্লিকেশন, কাদের? এই নোয়াখালী সম্মেলনীর নেতাদের, তাদের যে দুঃখ দুর্দশা, তাদের কথা। কেন এই বই মানে এতটা বিমাতৃসুলভ ব্যবহার কেন? বাঙালি রিফিউজিদের যেতে মানে পাঞ্জাবি রিফিউজিরা কি ফ্যাসিলিটি পেয়েছে তা আমি রিসেন্টলি আরেকটা চিঠি লিখেছি, আমি আপনাকে দেখাবো যে পেয়েছে। আর বাঙালি রিফিউজিদের জন্য যে টাকা এসছে তাতে মানে 69 পার হেড এবং বোধহয় 20 টাকা পার হেড, কোনো রকম দেয় না, রিলিফ কেন দেয় নাই। মানে নাকি বাঙালিদের জন্য বলার কেউ ছিল না? এত বিপ্লবী বাংলা থেকে, তাহলেও কেন হয়নি? হয় নাই, দেবে না নেহেরু। আজকে মমতা ব্যানার্জি করছে যে কেন্দ্র চিরদিন বঞ্চিত হয়েছে, বাঙালি রিফিউজিরা মতো মরেছে। রিফিউজি তখনকার দিনে হাজার হাজার রিফিউজি মরেছে। কিন্তু বাংলা থেকে তো মানে বিপ্লবীদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষ বসুকে 41 জন বাঙালি, 41 জন বাঙালি আপনার ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছে। তাদের লিস্ট, তাদের বই সব আমার কাছে আছে। 42 মুভমেন্টে মিদনাপুরে 63 জন মহিলাকে আপনার করেছে মানে পাঠান সৈন্য, মুসলমান পাঠান সৈন্যরা, তাদের নাম ধাম লিস্ট সব আমার কাছে আছে। কিন্তু আমি এটাই আপনার কাছে জানতে চাই, চিরদিনই বাঙালিরা নেগলেক্টেড, এটা আমি এবং বাঙালিরা আমি সেটা। আপনি তো ওই সময়টায় বড় হয়েছেন, দেখেছেন কি হলো মানে স্বাধীনতার ওই আগের সময়টা। বাঙালিদেরকে আজকে ধরুন 46-47 সালটা কি ছিল? ওই সময় বাঙালি রিফিউজিরা কোনো পায় নাই। পাঞ্জাবি রিফিউজিরা কি পেয়েছে আমি আপনাকে দেখাবো, আমার বই খুলে আপনি ফটো তুলে নেবেন আমার লেখাগুলো। কি অবস্থা ছিল সেই সময় যখন তারা ওপার বাংলা থেকে? শিয়ালকোট রাস্তাঘাটে হাজার হাজার রিফিউজি মানে এবং এদেরকে আপনার নিয়ে আপনার যাদবপুরে যে সব রিফিউজি ক্যাম্পগুলো, সেগুলোতে মিলিটারি শেড ছিল এবং বালি 45-এ ওয়ার শেষ হয়, তারপর 46 থেকে আরম্ভ করে তখন সেই গুলোতে আপনার মাটির মধ্যে শোয়া আর খাওয়ার মানে গুলো ছিল। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, তারপর বিশ্ব হিন্দু মহাসভা, মাওয়ার রিলিফ সোসাইটি, এরা সব লঙ্গরখানাগুলো চালাতো। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো টাকা পয়সা আসে নাই। আমি আপনাকে দেখাবো, আপনি একবার তুলে নেবেন। কত সাল এটা? এটা ধরুন 1946, 47, 48, 49, 49, 50 এই সময়। তখনও সরকার কিছু দিচ্ছে না। এবং পণ্ডিত নেহেরু এবং মধ্যে যে মানে কথাবার্তা হয়েছে, আমি তার উল্লেখ করি, তার চিঠির কপি আপনাকে আমি দেখাবো, আপনি তুলে নেবেন এগুলো। কার সাথে? নেহেরুর সঙ্গে যে করেসপন্ডেন্স হয়েছে তার জন্য, পাঞ্জাবি রিফিউজির জন্য সমস্ত কুরুক্ষেত্রে প্রথম বোধহয় 1 লক্ষ রিফিউজি থাকার জন্য ব্যবস্থা করেছিল। পরে যখন আসে তখন কি পরিমাণ টাকা ওখানে দিয়েছে আপনাকে আমি দেখাবো। তাও কিরকম হবে সেটা? প্রচুর টাকা আপনাকে দেখাবো, আপনি তুলে নেবেন। আমার বাংলার জন্য? বাংলার জন্য খুবই সম্মান, আমি আপনাকে দেখাবো। আপনি আপনি নেতাজি সুভাষ বসুকে দেখেছিলেন? আমি নেতাজিকে দেখি নাই। দেখেননি, কিন্তু আজাদিন ফৌজের সঙ্গে যুক্ত ছিলেন। আজাদিন ফৌজের মানে আজাদিন ফৌজ যখন বিচার হতো যেই দিন, তখন আমরা ঢাকায় স্ট্রাইক করে সব বন্ধ করে দিতে আমার পুলিশ বেদম পিটিয়েছে, পুলিশের বেদম মার খেয়েছে ঢাকায়। আজাদিন ফৌজ বা নেতাজির অন্তর্ধান রহস্যের পরে আপনি বিশ্বাস করেন যে নেতাজি দেশে ফিরেছিলেন? দেশে ফিরেছিলেন এই সম্বন্ধে দ্বিমত আছে। তো আমারই হলো, নেতাজিকে সাইবেরিয়ার জেলখানায় রাশিয়াতে নেতাজির মৃত্যু হয়েছে, আমার এটা ধারণা। কারণ আমি এই ফরওয়ার্ড ব্লকের নেতা এবং নিজেদের অনেকের সাথে খুব ক্লোজ। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, যিনি বিনয় বাদল দীনেশের গুরু, তিনিও আমাকে খুব স্নেহ করতেন। তার হাত আমার এই মাথার উপর পড়েছে। তিনি কি বলেছিলেন? তার সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস করার মতো সাহস আমার ছিল না। তবে অনেকেই মনে করে যে শোলমারির সাধু হলো নেতাজি, অনেকে মনে করে। আবার ভগবানজি বা গুমনামি বাবা, গুমনামি বাবা, নানা রকম তবে আমার যত সাইবেরিয়ার জেল এবং
ডক্টর বিজয়লক্ষ্মী পণ্ডিত তখন রাশিয়ার অ্যাম্বাসেডর, নেহরুর ভগ্নী। তখন উনি সেখানে গিয়ে নেতাজিকে ওই জেলখানার ভিতর দেখে উনি বলছেন যে আমি এমন একটা খবর ফাঁস করতে পারি যে দেশের লোক আশ্চর্য হয়ে যাবে। তখন নেহরু তাকে উদ্ধ করে নিয়ে ইউএসএতে রাষ্ট্রদূত করে দেয়। তারপর ডক্টর রাধাকৃষ্ণনকে দেয় সেখানে। রাধাকৃষ্ণনও এসে সে কথা বলেছে। তখন রাধাকৃষ্ণনকে ভাইস প্রেসিডেন্ট ছিল, অ্যাম্বাসেডর থেকে ভাইস প্রেসিডেন্ট করে পরে ভাইস প্রেসিডেন্টের পোস্ট দিয়ে তার মুখ বন্ধ করে নেহরু। আপনি যখন বড় হচ্ছেন সেই সময় তো নেতাজি তখন একেবারে দুর্দণ্ড প্রতাপ, তখন তিনি আন্দোলন করছেন ব্রিটিশের বিরুদ্ধে, একের পর এক তার বক্তব্য, এবং আপনারাও তখন সেগুলো শুনছেন নিশ্চয়ই? শুনছেন, আমরা পত্রিকা পড়ছি। প্লাস আমার মহাত্মা গান্ধী খুব কাছের লোক ছিল আমার মামা ছিল আনন্দবাজারের চিফ সাব এডিটর। উনি 8 বছর জেল খেটেছে। প্লাস আমাদের পরিবারের অনেকও জেল খেটেছে। আমার পিসুমা, দাদু, আমার মামারা, আমাদের পরিবার খুব রাজনৈতিক সচেতনতার ইয়ে থাকে। তখন আমাদের দেশে আপনার অর্ধ সাপ্তাহিক আনন্দবাজার যেত ডাকে, কারণ ডেইলি আর গ্রামে সব ইয়ে না, আমরা সেগুলো খুব ইয়ে করে পড়তাম। আমি খুব ছোটবেলা থেকেই আমার মাথা খুব ওই ব্যাপারে সব পাকা ছিল, বাড়িতে যেহেতু ছিল। কিন্তু সেই সময় নেতাজির যে মানে উনি একটা কথা বলছেন, একটা কোনো ভাষণ দিচ্ছেন, মানুষ তাতে মানে আবেগতাড়িত শুধু নয়, নেতাজি যা বলবেন সেটাই করবেন, এই যে একটা বিষয়, সেটা আপনারা অনুভব করতেন? হ্যাঁ, আমরা কেমন ছিল সেই দিনগুলো? সেই দিনগুলো তখন মানে গান্ধীজির অহিংস বাংলায় খুব একটা কাজ হয় নাই। বাঙালিরা নেতাজির তখন কমিউনিস্ট পার্টি তো তখন যেহেতু রাশিয়ার সাথে ব্রিটিশ হয়েছে, তখন কমিউনিস্টরা রাশিয়ার মানে যাওয়ার যোগদানে মানে ব্রিটিশের বিরুদ্ধে কিছু বলতো না। তখন নেতাজি পরে এদের 42 মুভমেন্ট দেখেছি, রাস্তাঘাট কেটে দেওয়া, এসব সমস্ত দেখেছি। আপনারা মিছিলও বের করেছেন আজাদিন ফৌজের সেনাদের যখন বিচার হতো তখন আপনারা মিছিল বের করেছেন। ক্যাপ্টেন রশিদ আলী, শাহনওয়াজ খানের বিচার, গুরুবক্স সিং ধুলন, লক্ষ্মী স্বামীনাথন। আবার মুসলমানরা যেই দিন নাকি হিন্দু সেনাপতিদের বিচার হতো তারা জয়েন করতো না। তো সেই সময় নেতাজির মানে তিনি যে ভাষণ দিচ্ছেন বা যে কথা বলছেন, তার কথাতে বাঙালিদের রিয়াকশনটা সেই সময় আপনি অনুভব করেছেন? আমরা পড়েছি, কিন্তু আপনি অনুভব করেছেন বা দেখেছেন? সব গোপন রেডিওর যে খবর, সব গোপন, সব আমরা শুনতে পেতাম না, বড়রা শুনতো কি করে। রেডিও খুব কম ছিল তখন, ট্রানজিস্টার খুব তখন আমরা সব পত্রিকায় পড়ে তো সব ব্রিটিশরা সব সেন্সাস করতো পেপার, অতএব যা তা লেখা যেত না। তবে আমরা লোকের মুখে মুখে শুনতাম যে নেতাজি আন্দামানে এসে এইসব খবর আমরা পেতাম। আবার যেহেতু ফরওয়ার্ড ব্লকের ইয়েদের সাথে খুব যোগাযোগ ছিল, তো তখনকার দিন 1945 অবধি রাজনৈতিক ইয়ে একদম কিছুই ছিল না, সব তো বন্দী ছিল জেলে। 46-এ জাপানে অ্যাটম বোমা পড়ার পর, যুদ্ধ শেষ হওয়ার পরে, মানে তখন 46 থেকেই সব নেতাজির 26শে জানুয়ারি আমরা ঢাকায় ইয়ে করে নেতাজির জন্ম উৎসব পালন করলাম প্রথম। যেদিন নেতাজির বিমান দুর্ঘটনার খবর এসেছে আপনাদের মানে বাঙালিদের মধ্যে কি ছিল তার প্রতিক্রিয়া? সেইটা দেখুন, এসব সম্বন্ধে কেউ যারা খুব বুদ্ধিমান তারা আবার এটাকে ইয়ে করছে যে নেতাজি ইন্টেনশনালি এটা প্রচার করে যে নেতাজি মৃত। সেই সময় কি ছিল, মানুষ কি ভেবেছিল? মানুষ সে সম্বন্ধে দ্বিমত পোষণ করত। সাধারণ লোকের কথা না, কিন্তু যারা খুব রাজনৈতিক সচেতন তারা দ্বিমত। কেউ বলতো যে এইটাকে প্রচার করে নেতাজি যে মারা গেছে এটা প্রমাণ করার জন্য একটা নেতাজি এটা করেছে। আবার কেউ বলছে হ্যাঁ মারা গেছে, অ্যাকচুয়ালি নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি। আমি এই সম্বন্ধে 100% শিওর। কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় গেছিলেন তাহলে? না, তখন তো আমি ঢাকায় ছিলাম। না, নেতাজি কোথায় ছিলেন তাহলে? তখন রাশিয়ান সাইবেরিয়ার জেলখানায় নেতাজি বন্দী ছিলেন, এবং সেখানেই নেতাজিকে হত্যা করা হয়েছে। দেশে এলেন না কেন? দেশে আসবে কী করে, বন্দী তো নেতাজি। এবং ডক্টর রাধাকৃষ্ণন এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত দুজনেই এসে দেশে এটা বলতে আমরা এমন একটা খবর দিতে পারি যে দেশের লোক আটকে উঠবে। তখন নেহরুদেরকে সরিয়ে একজনকে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট করে দিল, আর একজনকে আমেরিকার রাষ্ট্রদূত করে দিল বিজয়লক্ষ্মী পণ্ডিত, ওনার বোনকে, এবং ওদের মুখ বন্ধ করে দিল। আর শাহনওয়াজ খানকে গিয়ে বলালো
আজকে মন্ত্রিত্ব দিয়ে দিল, বলালো যে নেতাজি, কে বলালো? এই কংগ্রেস সরকার, যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে। অ্যাকচুয়ালি তাহলে ডিএনএ পরীক্ষা করাচ্ছে না কেন? ওই ছাইগুলো বসু ফ্যামিলির ইয়ের সাথে করাচ্ছে না কেন? কিন্তু নেতাজির ফ্যামিলির তো অনেকেই মেনে নিয়েছেন। নেবে না কেন? প্রচুর টাকা পাচ্ছে আপনার নেতাজি রিসার্চ ব্যুরোর ইয়েতে, অতএব ওরা চুপচাপ হয়ে গেছে। ওদের মধ্যে দ্বিমত আছে। এক গ্রুপ বলছে যে কে না। করিয়েছে এটা? হ্যাঁ, কে করিয়েছে আপনার মনে হয়? এগুলো এরা করেছে, কংগ্রেস গভর্নমেন্ট করিয়েছে। একটা গভর্নমেন্ট মানে একটা সরকার পুরো সিদ্ধান্ত নিয়েছে নেতাজির বিরুদ্ধে। এবং নেহেরু চিঠি লিখেছে, এক লিখে, সেই চিঠি আমি আপনাকে দেখাবো কপি। কি লিখেছে তাতে? যে এরকম তোমার ওয়ার ক্রিমিনাল, নেতাজি ওয়ার ক্রিমিনাল হিসাবে ইয়ে করেছে। সেই চিঠি আপনার কাছে আছে? চিঠির কপি আমি যে বই ছাপিয়েছি আমার বইতে, সেই চিঠি আমি আপনাকে একটু পরে এনে দেখাবো। কি সাংঘাতিক! আপনি বলছেন আমাদের গায়ে কাঁটা দিচ্ছে, এখানে আমি আছি, আমার ক্যামেরাম্যানরা আছে, কিন্তু কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ষড়যন্ত্র। এখন বলা হচ্ছে মানে ক্যালকাটা কিলিংস নিয়ে এই যে সিনেমাটা দ্য বেঙ্গল ফাইলস, এইটাতে যারা অভিনয় করেছেন তারাও বলছেন যে তারা প্লটটা সম্পর্কে জানতেন না, স্ক্রিপ্টটা সম্পর্কে জানতেন হ্যাঁ, না। আপনার অনুপম খের বা এর নাম কি আরেকজন, সৌরভ বলে একজন অভিনয় করেছেন হ্যাঁ, বাংলা থেকে, সৌরভ দাস, এবং আরেকজন হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, তিনি একটা রোল তারা, করেছেন। তাদের তো কোনো দোষ নেই, কিন্তু যিনি আপনার বইটাকে ইয়ে করেছে, বিবেক অগ্নিহোত্রী। হ্যাঁ, বিবেক বিবেক অগ্নিহোত্রী, তিনিও ভুল করেছে। গোপাল পাঠাকে কসাই বা ইয়ে দেখানো হয়েছে। গোপাল পাঠা মানে সোশ্যাল ওয়ার্কার, এবং গোপাল পাঠা না রুখে দিলে ক্যালকাটায় আরও লোক মারা যেত। থার্ড ডেতে তখন মুসলমানের সংখ্যা ছিল কলকাতায় 24% সেই সময়। আর এবং এবং সুরাবুদ্দি পাঞ্জাব থেকে 500 পাঞ্জাবি পুলিশ নিয়ে এসেছিল। সমস্ত হেডকোয়ার্টারের মানে হিন্দু পুলিশ অফিসারদেরকে সরিয়ে দিয়ে সমস্ত মুসলমানদেরকে পোস্টিং করে দিত, এবং মুসলমানদের মধ্যে প্রচার করা হয়েছে যে যদি কোনো মানে তোমরা এখানে যাই করো কোনো রকম শাস্তি হবে না, কারণ আমাদের গভর্নমেন্ট ইয়েতে আছে। পরে যখন আপনি ঢাকা থেকে কলকাতায় এলেন, কত সাল সেটা? 1950 আমি কলকাতায় এসেছি, এবং যখন নাকি মানে আপনাদের বাড়ি ঘর সেগুলো ছেলে চলে এসেছি এক কাপড়ে, শুনেন গল্প শুনেন তাহলে। এবং এই পাকিস্তানে যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়, তখন আপনার সমস্ত হিন্দুরা এখানে অপশান দিয়ে মানে ইন্ডিয়াতে চলে আসে, আর প্রচুর ভ্যাকেন্সি হয়। তখন পাকিস্তান সরকার পাঞ্জাবি পুলিশ, পাঞ্জাবিদেরকে দিয়ে আপনার ইয়ে করে, সেই সব পোস্ট ইয়ে করে। পোস্ট অফিসের পিয়ন আপনার সাধারণত সমস্ত বাংলায় চিঠিপত্র আসে, মূল টেলিগ্রাম, সেখানে পাঞ্জাবি ইয়ে দিয়েছে। ওরা তো পড়তে পারে না, ইয়ে সব বাজার বাড়িতে বস্তা পেতে চিঠি নিয়ে বসে থাকতো, যার যার চিঠি দিয়েছে ইয়ে করে নিত। মানি অর্ডার ইয়ে এসছে, তো হয়তো কারো ছেলে আপনার কাঁচরা বা রেলও আসো বা খিদিরপুরের কাজ করে বাপের নামে টাকা পাঠিয়েছে, হিন্দু পিয়ন ঠিক জানতো, আর ও তো জানে না। ওইটা কে নাম হয় তোমারা? हमारा नाम है नूर मोहम्मद, तो तुम्हारा नाम पर तो 10 रुपया है, কার টাকা কাকে দিয়ে দিয়েছে, এইসব উলট পালট ইয়ে। এবং তখনই মানে বাঙালি মুসলমানদের মধ্যে একটা ভেতরে ভেতরে সব মানে বিদ্রোহের ঘোষণা হলো, যে সমস্ত চাকরি বাকরিগুলো পাঞ্জাবিরা নিয়ে নিচ্ছে। এবং তখন আমার সাথে মুসলমান যখন কাজী যে কবি জসিমউদ্দিন, তার সাথে আমার খুব ভালো ইয়ে ছিল। জসিমউদ্দিন, যে যার ইয়ে রাত থম থম স্তব্ধ নিজম গণগর আধিয়ার, তারপর এইখানে তোর দাদির কলম, আল্লাহ মেঘ দে, হ্যাঁ আল্লাহ মেঘ দে পানি দে, পানি দে সব। কারণ উনি 45 সিদ্দিক বাজারে থাকতেন, তার বাড়িতে আমার যাতায়াত ছিল। কারণ তার সাথে পরিচয় আমার ইয়ে হলো যে আমি তখন আপনার সব রবীন্দ্র জয়ন্তী বক্তব্য রাখতে খুব ইয়ে ছিলাম, এক্সপার্ট ছিলাম, এবং বিভিন্ন জায়গায় আমি বক্তব্য, উনি প্রেসিডেন্ট হতো সেই সময়ে ওনার সাথে ইয়ে। তারপর ওনার সাথে আমার দেখা হয় 1961-এ বম্বেতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ডেলিগেট হিসাবে আমি গিয়েছিলাম। তখন সেখানে আমার সাথে দেখা হয় সোমেন ঠাকুর, তারপরে কবি জসিমউদ্দিন, তারপর বলরাজ সোহানি। আমরা সব একই এমএলএ হোস্টেলে ছিলাম, বিভিন্ন রুমে, বুঝলেন। দেশ যখন ভাগ হয় তখন আপনার মানে বাঙালিরাই ছিল মেজরিটি। তখন ওরা পশ্চিম পাকিস্তানের লোকেরা দেখলো যে যদি এভাবে চলতে থাকে তাহলে বাঙালিরা একদিন পাকিস্তানের ইয়ে
দখল করে ফেলবে। তখন এরা করলো কি, একটা বিয়ে করলো যে হিন্দুদেরকে তাড়ালে ভোটার সংখ্যা হিন্দু কমে যাবে। তখন আপনার কলকাতা থেকে একটা মহিলাকে ঢাকায় নিয়ে গেল, বললো যে সেই মহিলা এরা কেটে ফেলেছে হিন্দুরা, এবং ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে ঢাকায় সেক্রেটারিয়েটে নিয়ে তাকে ঘোরানো হলো। কিন্তু ওরা চিন্তা করলো না যে কলকাতায় একটা মেয়ের টেবিলে এসে কী করে ঢাকা আসে। তখন ওরা মানে ওখান থেকে মিছিল করে আপনার ভিক্টোরিয়া পার্কে গেল। কারা করেছিল, কারা নিয়ে গেছিল? বাঙালি হিন্দুরা। আর ওদেরকে বোঝানো হলো যদি হিন্দুদের সব লুট করে না ইয়ে করো তাহলে তোমাদের কোনো ইয়ে হবে না। এবং আগে থেকেই লুটের তারিখ ঠিক করে ফেলেছিল। মানে আপনি, আপনার কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো বিভেদ বা ইয়ে তৈরি হয়নি, এটা তৈরি করা হয়েছে, ইনজেক্ট করা হয়েছে, এবং সহজ সরল মানুষ তাতে বিশ্বাস করেছে। হ্যাঁ, এবং তখন আপনার আগে থেকেই বহু গরুর গাড়ি ঢাকা শহরে চলে এলো, মানে লুট হবে আপনার 10 ফেব্রুয়ারি আপনার সেই দিন ফিক্সড হলো। এবং এত নৌকো বুড়িগঙ্গার ধারে এসেছিল যে নৌকো ঘাটে বিরাজমান, মাছ দুনিয়ায় গিয়ে এক নৌকো থেকে আরেক নৌকো এগুলো। আবার ভিক্টোরিয়া পার্কে একটা মিটিং হলো, মিটিং হয়ে দাঙ্গা আরম্ভ হলো। অসংখ্য লোকরা সেদিন মানে নিহত হয়েছে। এবং আমি তখন সেদিন ঢাকায় ছিলাম। তখন আপনার ওরিয়েন্ট এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার ছিল SP ইউসুফ। তিনি প্রায় রামকৃষ্ণ মিশনে যেত খদ্দের ধরার জন্য। তখন 50 টাকা ভাড়া ছিল। তখন লোকে খুব একটা চড়তো না ভয়ে যে এরোপ্লেন ভেঙে পড়বে। অনেক বিজনেসম্যানরা যারা ঢাকায় সাইডের বিজনেস করে তারা আপনার টিকিট কিনেছে, পরে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে যে এরোপ্লেনে করে কলকাতায় যাবে, যদি ভেঙে পড়ে মরে যাবে। পরে টাকা ফেরত দিয়ে, গোনাগাড়ি ফেরত দিয়ে নিয়েছে। আপনি যে আপনার বাড়ি ঘরদোর ওখানেই আপনারা ফেলে এসেছেন, কিছু বিক্রি বা কিছু করতে পারি না, গয়নাগাটি? আর শুনুন না, তারপর প্রথম দিনে আমি দেখলাম যে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে। তখন প্রথম দিনেই আমার দুটো খুঁড়তুতো বোন ছিল, একজনের 16 বছর আর 14। ওদেরকে আর কাকিমাকে আরও কিছু প্রথম আমাদের প্লেনে করে আমাদের কলকাতায় পাঠিয়ে দিলাম। ওরা যে কোথায় উঠেছে তারও ইয়ে নেই। তারপর আমার বাড়ির সমস্ত, আমি একা ছিলাম 8 দিন, এবং বহু মেয়েকে আপনার ইয়েতে পাঠিয়ে দিয়েছি। আপনি খুব সাহসী ছিলেন। হ্যাঁ, আমি খুব সাহসী। বহু মেয়েকে মানে উনি আমাকে ফোন করে দিয়েছেন যে একটা ট্রেন আমাদের বাড়িতে পাশে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজারের বাড়ি ছিল, সেখানে আপনার ফোন করে দিত। তখন 50টা মেয়েকে নিয়ে আপনার ট্রেনে করে আপনার এয়ারপোর্টে একটা কর্মীটোলা তেজগাঁও পাঠিয়ে ওদেরকে নিতাম। এবং এই মেয়েগুলো কাঁদতে কাঁদতে বেরিয়ে হতো, কারণ মেয়েরা তো সার্চ করবে নিজেদেরকে। তখন মেয়েরা তো আর যায় নাই দাঙ্গায়, বেটা জেলারাই সার্চ করতো, সমস্ত গয়না টয়না খুলেছে। এভাবে 8 দিন চলার পরে 18 ফেব্রুয়ারি আমার রাত্রে আমাকে ফোন করতো। তখন আর আমাদের পাড়ায় কোনো হিন্দু নেই যে যারা আমাকে খাবার দেবে। তখন আমি 18 ফেব্রুয়ারি মানে প্লেনে 50টা মেয়ে নিয়ে মানে এয়ারপোর্টে গেলাম। ঢাকা রাত্র 1:30টার সময় আমাকে আপনার তখন এই রাস্তাটা তৈরি হয় নাই, ওই সামনে নাগের বাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নামিয়ে দিল ওরিয়েন্ট এয়ারওয়েজের অফিসে, এখন যেখানে বাংলাদেশ বিমান সেখানে। তারপর রাত্র 1:30টার সময় নেমে চিন্তা করছি কোথায় যাবো, আত্মীয় স্বজনের কোনো ঠিকানা জানি না। একটা মানে এদিকে খিদে পান কদিন না খেয়ে, তখন লোককে একটা হঠাৎ মনে পড়ে গেল আমার বাবার মামাতো ভাই ছিল একজন, বাবার কথাবার্তা শুনেছি উনি ভবানীপুরে শাঁখারি বাজারে থাকে। তো লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই শাঁখারি পাড়াটা কোথায়? বলছে ভবানীপুরে জৌগু বাজারে যাও, সেখান থেকে ডান ধারে। তখন তো আমার মানে এত পয়সা, একটা পয়সা নেই, সার্চ করে সমস্ত পয়সা সব ছেড়ে নিয়েছে ঢাকাতে, একটা পয়সা নেই। তখনও এমন মনে হয়েছিল যে আমি রিফিউজি বাসে করে যাব। তখন আমি চৌরঙ্গি থেকে হাঁটতে হাঁটতে জৌগু বাজারে গেলাম, গিয়ে ওখানে শাঁখারি পাড়ায় গিয়ে কাকুর নাম ধরে খোঁজ করলাম, কেই কাউকে চেনে। তখন এক ভদ্রলোক বলে যে রেশন অফিসে যাও, ওখানে গিয়ে নাম বললে তখন হয়তো তোমাকে চিনতে পারবে, বলে দিতে পারবে। তো ওনাকে ম্যানেজারকে বললাম, ম্যানেজার বললে এখন ওয়েট করো, 1টার সময় দোকান বন্ধ হলে খুঁজে দেখবো। আমি একটা ফুটপাতে শুয়ে পড়লাম, ঘুম পেয়ে গেছে।
তারপর 12টার সময় উঠে বসে আছি, কখন 1টা বাজে দোকান বন্ধ হবে। তখন ওনাকে বলার পরে উনি একটা ওই রেশনের কাকুর নাম বললাম, সুর, কান্তিময় সুর, ওনার ওই স্লিপ দিয়ে আমাকে বাড়ির নম্বর দিয়ে দিল। সেই নম্বরে গিয়ে হেঁটে হেঁটে সেখানে গিয়ে কাকিমাকে জীবনেও দেখি নাই। ওনার বাবার নাম, আমার বাবার নাম বললাম, যেরকম আমি ঢাকা থেকে এসেছি, হ্যাঁ আমি একটু আশ্রয় চাই। উনি আমাকে আসো আসো আমাকে উঠে নিয়ে গেল, একটা ধুতি গামছা দিল। তখন আশ্রয় দিতেন সবাই, মানে যে হ্যাঁ দিল। তারপর খেয়ে দিয়ে শুয়ে আছি, এমন সময় আমার মামা বিনয় ঘোষ, উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিল, উনি কী কারণে বৈকালে গিয়ে আমাকে দেখে আশ্চর্য হয়ে গেল। তখন সে নিয়ে আমাকে নিয়ে এলো সিটিতে ওনার বাড়িতে। সেই থেকে জীবন শুরু। দেশ স্বাধীন হলো, হুম, যে যার জন্য এত লড়াই, সেই লড়াই সফল হলো। আপনারা খুশি? আপনি খুশি? আমি খুশি, মানে একটা জিনিস, এটাই তো চেয়েছিলেন। একটা হলো যে দেশ স্বাধীন হলো, কিছু নেতাদেরই সুবিধা হলো, কিন্তু লক্ষ লক্ষ লোক যে সাফার করেছে তাদের জন্য কোনো স্মৃতিসৌধ বা পাঞ্জাবের ঘটনা আমি আপনাকে বলি, পাঞ্জাবে আমি ঘুরেছি বহু। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে 1 লক্ষ মেয়েরা হয়েছে, 50,000 শিশু যাপন করেছে। পাঞ্জাব থেকে বাই প্লেন ওদেরকে দিল্লি নিয়ে আসে, সেখান থেকে আপনার এলাহাবাদে নিয়ে গিয়ে হসপিটালে পাঠাতে 20 ইঞ্জেকশন করে এদের করেছে। মহিলাদেরকে, পাঞ্জাবের মহিলাদেরকে আপনার ঢুকিয়ে করেছে। একটা ইয়েতে কুয়োর মধ্যে আপনার 97 জন মহিলা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আপনি আমার বইগুলো ধরলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাকে ফটো তুলে দেবো কিছু বইয়ের, আপনি পড়েন। আপনি বলছেন মানে তো কল্পনাও করা যায় না। কিন্তু ওদের কোনো স্মৃতি উদ্দেশ্যই হয় নাই, কিছু নেই। মানে আজ পর্যন্ত কোনো স্মৃতিসৌধ হয় না। অত নেতাদের আপনার কেউ জাতির জনক, কেউ পাইয়ের পিতা, কেউ চাচা, আর তাদের বংশানুক্রমে ভোগ করছে, কিন্তু সাধারণ মানুষ যে সাফার করছে। আপনার কথা দেখে মনে হচ্ছে আপনি গান্ধীজির উপর অসন্তুষ্ট। হ্যাঁ, আমি খুবই অসন্তুষ্ট। কেন? হ্যাঁ, কেন? কারণ ওনার নীতির, উনি লোককে মানে ধাপ্পাবাজি দিয়ে এমন করেছে। আপনি বিভূতিভূষণ নন্দীপুর সিবিআই এর ডাইরেক্টর ছিল, উনি আমার খুব জানাশোনা লোক, বহু লোকের সাথে আমার জানাশোনা আছে। কলকাতা পুলিশের বহু বড় রিটায়ার্ড অফিসার, হাইকোর্টের অনেক জজ ফজ আমার পাঠক আছে, বুঝলেন। তা উনি আমাকে একটা বলছে যে যেদিন 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু হয়, সেদিন তার বৈকালে তার মা খেজুরের রসের পায়েস বসায়। খেজুরের রস জানেন তো, কাটোয়ার মেয়ে যখন, তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে আস্তে আস্তে ফোটে, আর ওরা ভাই বোন সব বসেছিল পায়েস খাওয়ার, রান্না হয়ে। এমন সময় 5টার সময় খবর এলো তো গান্ধী গুলিতে মারা গেছে। তখন নন্দী মহাশয়ের মা করলো কি, ওই হাঁড়িটাকে উনুনের মধ্যে উপর করে বিলাপ করে কেঁদে উঠল। পরে আমি, নন্দী মহাশয় আমাকে বলেছেন যে তার মা কোনোদিন গান্ধীজির আপনার বইও পড়ে নাই বা গান্ধীজিকেও দেখে নাই। গান্ধীজি ভণ্ডামি করে এমন একটা ক্রিয়েট করেছে যে মানুষের মধ্যে, যে তাই তিনি হয়েছে। কিন্তু তিনি তো জাতির জনক, তার সম্পর্কে এরকম আমি বলবো যে জাতির যা ক্ষতি করেছে গান্ধী, নেহেরু, এরা তার কোনো তুলনা হয় না। হাজার হাজার লোক কিভাবে মরেছে রাস্তায়, আপনি শুনে আমার এই গ্রেট ক্যালকাটা কিলিংস এর সময় গান্ধীজির কি মতামত ছিল? তিনি কি বলতেন? মানে তার কোনো করে নাই, কিচ্ছু ওনার কিছু বলা ছিল না। কারণ কি করবে, মুসলিম লীগের সরকার, মুসলিম লীগের উনি, ওনার বলার কথা কে শুনবে গান্ধীজির কথা? কিন্তু গোপাল পাঠার সঙ্গে ওনার যে, আমরা যেটা শুনেছি, আমি জানি না কতটা সত্যি মিথ্যা, আপনি আরো ভালো বলতে পারবেন, যেখানে গান্ধীজির সামনাসামনি তিনি একদিন যান এবং অস্ত্র ফিরিয়ে দেওয়ার কথা গান্ধীজি বলেছিলেন, এবং গোপাল পাঠা বলেছিলেন যে আপনি কোথায় ছিলেন সেই সময় যখন এবং দেয়নি। এবং গান্ধীজিকে এক ভদ্রলোক, আপনার এই হাজারি মন্দিরে যখন ছিল, এক হিন্দু ভদ্র গিয়ে বললো যে মুসলমানরা আমার ছেলেকে খুন করেছে সময়, এই 46-এর দাঙ্গার সময়, আমার এখন কি কর্তব্য? গান্ধীজি বলতে, তোমার কর্তব্য একজন অনাথ মুসলমানের ছেলেকে তোমার বাড়িতে নিজের পুত্রবধ পালন করা। এটা আপনারা শুনেছিলেন? হ্যাঁ, শুনেছি আমি তখন, যে গান্ধীজির এরকম আমার বইতে সব আছে। দেশভাগের জন্য কাদের দায়ী করেন আপনি? আমি শুনেন, কমিউনিস্টরা দেশভাগ সমর্থন করেছে। দেশভাগের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের তো ছিলই,
কারণ ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখলো যে এই দেশটা রাখা যাবে না, তখন যদি অখণ্ড ভারত থাকে তাহলে মানে এবং নেতাদের মধ্যে অনেকেই আপনার বামপন্থী ছিল। যদি এই ইন্ডিয়া রাশিয়ার সাথে হয়ে যায়, তাহলে চীন রাশিয়া ইন্ডিয়া যদি একটা জোট বাঁধে, তাহলে ওই ইংল্যান্ড এবং আমেরিকার পক্ষে খুব বিপদ হবে। তাই ইংরেজরা ষড়যন্ত্রের মধ্যে ছিল যে দেশভাগের। লর্ড ওয়াবেল কিন্তু দেশভাগের বিরোধী ছিল। তিনি বলছে যে ভগবান যে দেশকে একটা করে দিয়ে গেছে, সেটাকে আমরা খণ্ড করতে পারি না। যার জন্য মাউন্ট ব্যাটেন কিনেছে, মাউন্ট ব্যাটেন, লেডি মাউন্ট ব্যাটেন, হ্যাঁ, লর্ড মাউন্ট ব্যাটেন কিনেছে। তিনি তার স্ত্রীকে নেহেরুর উষ্ণ সান্নিধ্য দিয়ে আপনার এইসব কাজ সমস্ত করিয়েছে। তবে শোনেন একটা কথা, স্বামীজির কথা। স্বামীজি বলছেন যে তুমি ভগবান নাম বলতে পারো, কিন্তু প্রকৃতির যে প্রতিশোধ সেটাকে অস্বীকার করতে পারবে না। এই পাপিষ্ঠ দুরাচারীরা যারা আপনার এই দেশভাগ করে লক্ষ লক্ষ লোককে আপনার, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এক্সোডাস মানে এপার ওপার হওয়া সমস্ত মানে এই ইন্ডিয়ান যেতে হয়েছে, সেই শাস্তি এরা ভোগ করেছে। দেখুন আপনার শ্যামাপ্রসাদকে হত্যার পরে তার মা চোখের জলে বুক ভাসিয়ে একদিন কাঁদতে কাঁদতে বলেছিল যে নেহেরু আমার আদরের ছেলে শ্যামাপ্রসাদকে খুন করেছে, তার বংশ অপঘাতে নির্বংশ হবে। আপনি এবার মিলিয়ে দেখুন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী মরেছে, লিয়াকত আলী খান যে সে গুলি হয়ে মরেছে, আপনার জিন্না অশেষ কষ্ট পেয়ে এবং জিন্না তার ডাক্তারের কাছে স্বীকার করেছে যে পাকিস্তান সৃষ্টি তার পক্ষে মস্ত বড় ভুল হয়েছে। কারণ জিন্না মুসলমানদের মধ্যে যেই সম্প্রদায়ের লোক, সেই সম্প্রদায়কে পাকিস্তানে আপনার নন মুসলিম বলে ডিক্লেয়ার করেছে। তারপর স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান আরেকটা সম্প্রদায়ের, সেটাকেও করেছে, নন মুসলিম বলে ডিক্লেয়ার করেছে। আর পাঞ্জাবের ঘটনা শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। পাঞ্জাবে আমি শুনুন, এই আজকে পর্যন্ত কেউ তো দেশভাগ করে যখন মাউন্ট ব্যাটেন ইংল্যান্ডে ফিরে যায়, তখন স্যার উইনস্টন চার্চিল বলেছিল তাকে যে তুমি 20 লক্ষ নিরীহ ভারতীয়ের মৃত্যুর জন্য দায়ী। তখন বলছে না, 20 লক্ষ নয়, আর অনেক কম হবে। এবং একমাত্র পাঞ্জাবেই আপনার 10 লক্ষ শিখ এবং হিন্দু খুন হয়েছে। আপনি যদি ওয়াগা সীমান্তে যান, আমি সেখানে গিয়েছি, তার ডান ধারে সর্দার গুরুচরণ সিংয়ের, গেছেন তো, গুরুচরণ সিংয়ের বর্ডার ধাবা, সেখান থেকে পরে 10 লক্ষ পাঞ্জাবির শিখের আছে। আপনার সেদিন বৈকাল 5টার সময় ডাউন অমৃতসর লোকাল রাওয়ালপিন্ডি থেকে আসছিল, তাতে সর্দার চেইন সিং রেল স্টেশন মাস্টার, সেই ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে দেখছে একটাও লোক নামছে না। হেঁটে দেখে যে সমস্ত ডেড বডিতে ভর্তি, বুঝলেন। আর লাস্টে লেখা নেহেরু এবং আপনার প্যাটেলকে পাকিস্তানের উপহার। তারপর কত লোক যে তার ফ্যামিলি নিয়ে ফেলে দিয়ে চলে গেছে, বাচ্চা কাচ্চা ফেলে, তার কোনো হিসাব নেই। আর পশ্চিমবঙ্গে নোয়াখালীতে কত লোক মারা গেছে তার কোনো হিসাব নেই। কারণ তখন খালের জল আপনার অক্টোবর মাসে আপনার তখন সমুদ্রের দিকে চলে যাচ্ছিল, মার্ডার করে ফেলে দিয়েছে বহু লোক। অতএব কী যে হয়েছে। তারপর রিফিউজি ক্যাম্পগুলোতে তো হাজার হাজার লোক মরেছে দুর্ভিক্ষের সময়। আপনি যে সময়কার কথা বলছেন, আমার মনে হয় এগুলো আমরা কতটা অনুভব করতে পারবো, আপনার সঙ্গে এগুলো হয়েছে, আপনি দেখেছেন আপনার চারপাশে, এর যে অভিব্যক্তি সেটাই আলাদা। কিন্তু এখনকার জেনারেশন, আমাদেরও ছেড়ে দিন, আমাদের পরের যে জেনারেশন, তারা তো আমাদের এই ইতিহাসটা জানবেই না। যদি কোনো বই লেখা হয়, যদি কোনো, এখন মানুষের বই পড়ার অভ্যেসটাও কমে যাচ্ছে, বিশেষ করে সিনেমা হলে বা ওয়েব সিরিজ বা কিছু যদি পর্দায় দেখানো যায় তাহলে, বা মোবাইলে আসে, তাহলে মানুষ সেটা দেখতে পায়। সেক্ষেত্রে যদি একটা সিনেমা হয় এই সংক্রান্ত, আপনার কি মনে হয় যে বেঙ্গল ফাইলস নিয়ে আপনার মতামত কি? শুনুন, এগুলো লোকের জানা দরকার। এবং আমি আপনাকে বলছি, এই দেশভাগের যে ফল, এই ফল আমাদের ভোগ করতেই হবে। আজকে কাশ্মীরে কি অবস্থা দেখুন, কাশ্মীরের সমস্ত মানে হিন্দুদেরকে তাড়িয়ে দিয়েছে। কয়েক লক্ষ হিন্দু দিল্লিতে টেন্টে বাস করছে। এর মধ্যে দেখে দেখে প্রায় 29 জন হিন্দুকে মেরে দিয়েছে। এমন অত্যাচার চালাচ্ছে। কিন্তু পাকিস্তানে যদি এইসব করতো, তাহলে কিন্তু হিন্দুদেরকে চরম হতো। কিন্তু এই ভারতবর্ষে দেখবেন এই দাঙ্গা লেগেই থাকবে, এর কোনো শেষ হবে না, আমি ফরকাস্ট করে দিচ্ছি। এই দাঙ্গা হাঙ্গা, হিন্দু মুসলমান মারামারি, এর কোনো হবে না। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী দেশভাগ। যদি মুসলমানরা, এবং
কিছু কিছু মুসলমান কিন্তু দেশভাগের বিরোধী ছিল। আল্লাহ বক্স সমরু, মানে 1940-তে আপনার ইয়ে হয়, মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব ইয়ে করে। 1943-তে আল্লাহ বক্স সমরু সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি দিল্লিতে একটা সম্মেলন ডাকে, তাকে 50,000 লোক জড়ো হয়, প্রায় 2-3 হাজার মানে মহিলাও সেখানে ইয়ে করে। তারা দেশভাগ বিরোধী ছিল। আপনার ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কিনা তার জন্য গণভোট হলো। আর এত বড় একটা দেশ ভাগ হবে, কোনো ভোট হলো না। আর যদি গণভোট হতো তাহলে ধরুন 8 কোটি মুসলমান দিলেও আপনার দেশভাগের পক্ষে ভোট দিল, আর ধরুন আর 30 কোটি হিন্দু যদি ভোট দিত তাহলে বাতিল হয়ে যেত। আর যদি মুসলমানদেরকে বলা হতো যে যদি দেশভাগ হয় তাহলে তোমাদের মসজিদ মাদ্রাসা থেকে আরম্ভ করে সমস্ত নিয়ে চলে যেতে হবে, এক্সচেঞ্জ অফ পপুলেশন, তাহলে মুসলিমরা ইয়ে হতো। কিন্তু ওরা তা না করে মানে বললো যে এখানে খারাপ লাগে আজকে? হ্যাঁ, খারাপ লাগে। হ্যাঁ, এখানে মুসলমানদের প্রতি আমরা সুভদ্র আচরণ করব। আমার বইতে সমস্ত ইয়ে করা আছে। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেকটা আমরা জানলাম। শুধু একটা প্রশ্ন করব, বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে অন্য জায়গায়, এখানে না, কলকাতায় এক জায়গায়। কি বললেন তিনি? উনি আমাকে বলছে, আমি ওনাকে কিছু ফটো দেখালাম, উনি আমাকে, তো উনি ভুল করেছে, যদি গোপাল পাঠাকে, না, অনেকে বলছেন যে উনি ইতিহাসটা ঠিকভাবে পড়েননি, উনি ওনাদের ইয়ের অভাব, মানে রিসার্চ জ্ঞানের অভাব এই সম্বন্ধে। তো আপনি তো এই সংক্রান্ত যে জ্ঞান আপনার রয়েছে, আপনার সঙ্গে কোনো তথ্য আপনার থেকে নেওয়ার ব্যাপারে কিছু রিকোয়েস্ট করেছিলেন? না, সেটা রিকোয়েস্ট করে আমার, যদি আমরা একবার দেখতে পারতাম জিনিসটা তাহলে অনেক কারেক্ট করে দিতে পারতাম। কিন্তু যখন শুনে করা আর দেখতে, এই তো ব্যাপার যে যারা নাকি প্র্যাকটিক্যালি যাদের নলেজ আছে তাদের কোনো কদর নেই এখানে। অনুপম খের এসেছিলেন আপনার কাছে হুম। এই বাড়িতে? এই বাড়িতে এখানে এসে আপনার মতো এরকম ইয়ে নিয়ে রেকর্ড কি বললেন? নিয়ে গেছে। আমরা বলছি ক্যালকাটা ফাইলসের অনেক ফটো নিয়ে গেল আমার কাছে। তখন কি উনি ছবিটা মানে কত মাস হবে তাও, বা কত বছর? না, 7-8 মাস হবে, 6-7 মাস হবে। মানে উনি কি বলেছিলেন যে একটা সিনেমা শুটিং হচ্ছে বা কিছু? আমাকে বলেছি হ্যাঁ, এটা সিনেমা। আপনার কাছে এই তথ্য সব নিয়ে গেছেন? আচ্ছা, আপনার এরকম একটা ইন্টারভিউ নিয়েছিলেন এবং আপনি সব ঘটনাটাই জানিয়েছিলেন। আজকে যখন অনুপম খের আপনার কাছে এত মাস পর এলেন, আপনি বলছেন 6-7 মাস হবে বা 6-7-8 মাস আগে এলেন, তো তিনি আপনার কাছ থেকে এটা বলেছিলেন যে একটা সিনেমা করছেন এবং সেই বিষয়ে কিছু তথ্য নেবেন? না, সেই যে ভিড়ের মধ্যে একটা মিটিং আমার সাথে ওনার দেখা হতো কলকাতায়। না, অনুপম খেরের কথা বলছি, তিনি তো এসেছিলেন এখানে। না, অনুপম খের আরেকজন কি আপনার বিবেক বিবেক হ্যাঁ, অনুপম খের আমার ঘরে এসেছিল। হ্যাঁ, এই যে উনি আমাকে বলছে এরকম ক্যালকাটা ফাইলসে আমরা একটা ইয়ে করবো ক্যালকাটা দাঙ্গার উপরে, তোমার কাছে কি, আমাকে কোশ্চেন করেছে, আমি উত্তর দিয়েছি। কিছু বই নিয়েছিলেন আপনার কাছে? বইপত্র আমি তো হ্যাঁ কিছু বই দিয়েছি, ওরা মোটামুটি বাংলায় নিয়েছে, ওরা ওগুলো পড়ে ইয়ে করবে, হিন্দিতে করে নেব। বলছে ওদের ওখানে সব ভাষা পড়ার লোক আছে।